যাক, আমাদের এই অধ্যায়ের মধ্যে মধ্যমেয়াদী অর্থায়নের আর যেই কিস্তি পরিশোধের তিনটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে আগাম সুদ পদ্ধতি, আরেকটি হচ্ছে বেলুন পদ্ধতি, আরেকটি হলো ক্যাপিটাল রিকভারি মূলধন ফেরত পদ্ধতি। এই তিনটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তার আহ, কিভাবে প্রবলেম থাকবে, এটার সলিউশন কি হবে সেটাও দেখিয়েছিলাম। দেখো, এটা আগাম সুদ পদ্ধতি, এটা খুবই সহজ, এটা নর্মালি আমাদের পরীক্ষায় আসে না। তারপরে একটু শিখে রাখো যে 2 বছর মেয়াদি একটা প্রকল্প, ঋণ গ্রহণ করেছে 1,20,000 টাকা, যা মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে, আর সুদের হার হচ্ছে 10%। এই ক্ষেত্রে এটা সূত্র হচ্ছে P+M/PR, সেটা হচ্ছে তোমার /MN। তাহলে পি মানে আমাদের মালিকানা সত্ত্ব, PNR এটা তোমাদের সরল সুদ যেটা, অর্থাৎ 1,20,000-এর 10% করলে কত হবে? 12,000, 12,000-এর 2 বছরে হবে 24,000 টাকা, এই 24,000 টাকা। আর আমাদের আহ, শুরুতে যে ঋণের পরিমাণ ছিল সেটা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে 1,20,000 প্লাস হচ্ছে 24,000। আর কয়টা কিস্তি দিতে হবে? 2 বছর মেয়াদ, 2 বছর মেয়াদি। 2 বছর। তাহলে 1,20,000 প্লাস 24 যোগ করলে 2 লাখ, সরি 1,44,000 হবে, সেটাকে 24 দিয়ে ভাগ করলে পার মান্থ হবে 6,000 টাকা। তুমি চাইলে এটাকে এইভাবেও করতে পারো সহজভাবে। আসল 1,20,000 /24 প্রতি ইয়েতে হচ্ছে 5,000, আর এখানে শুধু হচ্ছে 1,20,000-এর উপর 10% 2 দিয়ে গুণ হবে, সেটাকে 24 দিয়ে ভাগ করলে 1,000 হবে। তাহলে আসল হচ্ছে 5,000, আর সুদ হচ্ছে 1,000, অর্থাৎ প্রতি মাসে সে 6,000 টাকা পরিশোধ করবে। এবার আমাদের এই আরেকটি প্রবলেম, ব্যালুন মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড নিয়ে যদি আলোচনা করি, তাহলে খেয়াল করো, সামিট লিমিটেড নিডস টাকা 8 লাখ টু ফিনান্স ইটস ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিপেয়ারিং equipment. Agroni Bank agreed to meet the requirement at 14% interest. The loan should be repaid in next 8 years. এখানে বিষয় হচ্ছে 8 লাখ টাকা সে লোন গ্রহণ করেছে, এটা 14% ইন্টারেস্ট রেটে, এবং পরিশোধ করতে হবে 8 বছরের মধ্যে। আহ দুইটা পদ্ধতির কথা বলা হয়েছে, একটা হচ্ছে ব্যালুন মেথড, আরেকটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। তো ব্যালুন মেথডের যেই সিস্টেমটি, সেটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্ট। হ্যাঁ হ্যাঁ, সেই প্রিন্সিপাল পেমেন্টটা আলাদা করে নিতে হবে। অর্থাৎ 8 লাখ টাকা, 8 লাখ 8 বছরের জন্য, প্রতি বছরে হচ্ছে 8 লাখকে 8 দিয়ে ভাগ করলে প্রতি বছর হচ্ছে 1 লাখ টাকা। এখন আমাদের এই 1 লাখ টাকা তো আমরা মূল টাকা দিচ্ছি, এই মূল টাকার সাথে কত টাকা ইন্টারেস্ট দিব সেটা একটু আহ, এই শখটা করে বের করে নিতে হবে। এই বিগিনিং ব্যালেন্স অর্থাৎ 8 লাখ টাকা ছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল প্রতি বছরে হচ্ছে 1 লাখ টাকা করে, এই যে দেখো 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে ইন্টারেস্ট, যেমন বিগিনিং ব্যালেন্স ছিল 8 লাখ, 8 লাখের উপর 14% ইন্টারেস্ট করলে হবে 1,12,000 টাকা। তাহলে তাকে পেমেন্ট করতে হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে 1,12,000, আর 1 লাখ হচ্ছে আসল, এর মোট হচ্ছে 2,12,000। তারপর খেয়াল করো, আমাদের শুরুতে ছিল 8 লাখ, আর 1 লাখ টাকা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ প্রতি বছর 1 লাখ টাকা করে কমে যাচ্ছে। ইন্ডিং ব্যালেন্স হবে এই 8 লাখ মাইনাস হচ্ছে 1 লাখ, 7 লাখ। এই 7 লাখ আবার পরের বছরে গিয়ে বিগিনিং ব্যালেন্স, 7 লাখ টাকার উপর আবার 14% করলে হবে 98,000 টাকা ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে 98,000 টাকা, আর মূলধন হচ্ছে 1 লাখ টাকা। মোট হচ্ছে 1,98,000 টাকা পরিশোধ করা হচ্ছে। এভাবে আমাদের প্রতি বছরের টাকাটি পরিশোধ করা হবে ক্যাপিটাল ব্যালন মেথডে। আর ক্যাপিটাল রিকভারি মেথডে আমাদের প্রথমে কি করে নিতে হবে, ইনস্টলমেন্টের পরিমাণটা বের করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের একটা ইন্টারেস্ট শিডিউল তৈরি করতে হবে। আহ, দেখো, এই যে লোন রিপেমেন্টে আমাদের ক্যাপিটাল রিকভারি মেথডে কি বের করে নিতে হবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট। সূত্র হচ্ছে PBA ইকুয়াল টু A × 1 - 1 + 1 + R পাওয়ার অফ n ডিভাইডেড বাই R। এখানে আমাদের পিবি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ছিল 8 লাখ টাকা। রেট অফ ইন্টারেস্ট 14%, প্রশ্নে 14% দেওয়া ছিল, আর নাম্বার অফ ইয়ার হচ্ছে 8। তো এই পিবিএ 8 লাখ টাকার লিখলাম, আর এ তো আমরা বেরই করব, তাই না? আর এই জায়গায় 1 - 1 ডিভাইডেড বাই 1 + R, আর হচ্ছে 14%, 0.14। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার হবে 8 ডিভাইডেড বাই 0.14। এইটা ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসবে 4.6388।
আবার এটাকে যদি আমি ভাগ করি, অর্থাৎ 8 লাখকে যদি 4.6388 দিয়ে ভাগ করি, তাহলে এনুইটির পরিমাণ আসবে 1,72,467। এটা হচ্ছে আমাদের এনুয়াল ইনস্টলমেন্ট। তারপর কি করতে হবে? আহ, আমাদের এই ক্যাপিটাল রিকভারি মেথডে, এই যে লোন রিপেমেন্ট শিডিউলে, এই জায়গায় আমাদের ইন্টারেস্টের পরিমাণটা বের করে নিতে হবে। এই জন্য আমাদের একটা টেবিল করতে হবে। ইয়ার থাকবে, বিগিনিং ব্যালেন্স থাকবে, তারপর ইনস্টলমেন্ট থাকবে, এরপর হচ্ছে ইন্টারেস্ট থাকবে, তারপর পিপি থাকবে, তারপর হচ্ছে ইন্ডিং ব্যালেন্স থাকবে। এখানে আমাদের ইয়ার ইয়ার 8টা, 1 থেকে 8। আর বিগিনিং ব্যালেন্স এটা হচ্ছে 8 লাখ শুরুতে। ইনস্টলমেন্ট, এই যে আমরা একটু আগে ইনস্টলমেন্ট বের করলাম 1,72,467। এটা কিন্তু প্রতি বছর ইনস্টলমেন্টের পরিমাণ কিন্তু সমান হবে। এই দেখো 1,72,467, এটা প্রথম বছরে যা ছিল, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর এবং অষ্টম বছরে কিন্তু একই রকম হবে। এরপর খেয়াল করো, এখানে আমাদের ইন্টারেস্ট ধরা হচ্ছে কার উপর? এই বিগিনিং ব্যালেন্সের উপর। আগেরটার মতোই অনেকটা, কিন্তু পার্থক্য কোথায় সেটা দেখাচ্ছি। এই বিগিনিং ব্যালেন্স হচ্ছে আমাদের 8 লাখ। এই 8 লাখ টাকার উপর যদি তুমি 14% ইন্টারেস্ট করো, তাহলে ইন্টারেস্টের পরিমাণ হবে 1,12,000 টাকা। এবার আমি যে ইনস্টলমেন্ট দিচ্ছি 1,72,000, তার মধ্যে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 1,12,000। তাহলে আসল দিচ্ছি কত? আসল দিচ্ছি হচ্ছে 60,467। এই 60,467 আবার বাদ যাবে বিগিনিং ব্যালেন্স থেকে। বাদ গেলে আমাদের ইন্ডিং ব্যালেন্স হবে 7,39,533। এটা হচ্ছে ইন্ডিং ব্যালেন্স প্রথম বছরের। দ্বিতীয় বছরে গিয়ে বিগিনিং ব্যালেন্স হচ্ছে 7,39,533। ইনস্টলমেন্ট হচ্ছে 1,72,167। একই রকম ভাবে আমরা কি করব? এই 7,39,533-এর উপর 14% ইন্টারেস্ট করলে হবে 1,03,535। এবার আমরা যদি ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিই, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট আসবে 68,932 টাকা। এবার এই প্রিন্সিপাল পেমেন্ট আবার একইভাবে এই ইনস্টলমেন্ট থেকে বাদ যাবে, বাদ গেলে আমাদের ইন্ডিং ব্যালেন্স আসবে। এইভাবে আমরা আহ, সপ্তম বছর পর্যন্ত কিন্তু সেম ওয়েতে করব। চেঞ্জটা হবে কোথায় গিয়ে? চেঞ্জটা হবে অষ্টম বছরে গিয়ে। সেটা কিভাবে? এই 1,51,161 টাকার উপর তুমি যদি ইন্টারেস্ট করো, তাহলে কিন্তু 21,306 টাকা হবে না। এই জায়গায় একটু কম বেশি হতে পারে, কিন্তু আমাদের লাস্ট ইয়ারে গিয়ে কোনো ডিফারেন্স থাকবে না। সেই জন্য আমরা কি করব? এই ইনস্টলমেন্ট থেকে 1,72,467 থেকে 1,51,161 টাকা মাইনাস করবো। মাইনাস করলে আমাদের আসবে হচ্ছে 21,306 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার এই ইন্টারেস্ট ইনস্টলমেন্ট থেকে যদি বাদ দাও, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হবে 1,51,161 টাকা। অর্থাৎ এই প্রিন্সিপাল পেমেন্ট এবং বিগিনিং ব্যালেন্স সমান হতে হবে। সমান হলে এই জায়গায় আমাদের জিরো আসবে। এটা হচ্ছে আমাদের কি মেথডের কথা বললাম? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রিকভারি মেথডের কথা বলা হলো। এরপর খেয়াল করি, ইজারা বনাম অর্থ সংস্থান, এই প্রবলেম নিয়ে আলোচনা করা হয়। ইজারা ইজারা কি, আর হচ্ছে ক্রয় কি, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে আগের ক্লাসগুলোতে। আমি এখন শুধুমাত্র একটু কিভাবে এই লিজের অঙ্ক করতে হয় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো, মিস্টার বাইরন ইজ থিঙ্কিং অফ ইকুয়ারিং অ্যান ইকুইপমেন্ট কস্টিং 15,000 টাকা। মিস্টার বাইরন 15,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট ক্রয় করার চিন্তা করতেছে। অ্যান্ড হি হ্যাজ দ্য চয়েস অফ ব্রোয়িং টাকা 15%, 15,000 and 15% to be repaid in 5 equal installment in of each year. সে 15,000 টাকা ঋণ গ্রহণ করবে 15% ইন্টারেস্ট রেটে, যেটা পরিশোধ করা হবে 5টি সমান কিস্তিতে প্রতি বছর শেষে। দা ডেপ্রিসিয়েশন ইজ চার্জ অন স্টেট লাইন মেথড। ডেপ্রিসিয়েশন ধরা হবে সরলরৈখিক পদ্ধতিতে। আর ট্যাক্স রেট হচ্ছে 40%। হুইচ অল্টারনেটিভ ইজ বেটার ফর মিস্টার বায়রন? মিস্টার বায়রন তো এই ব্রোয়িং করে নিয়ে আসতেছে, মানে ঋণ গ্রহণ করে নিয়ে আসতেছে। আহ সেটা ভালো নাকি তার জন্য লিজ ভালো? আমরা এটা এখন বের করব। তো এই অঙ্ক করতে চাইলে, অর্থাৎ আমরা যদি ব্রোয়িং এর অঙ্ক করতে চাই, তাহলে আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে। স্টেপ বলতে হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি বের করতে হবে। ক্যালকুলেশন অফ পিবি বের করার জন্য আমাদের যেগুলো বের করতে হবে, ইনস্টলমেন্ট বের করতে হবে। ইনস্টলমেন্ট কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা ওই যে ক্যাপিটাল রিকভারি মেথডে অলরেডি আলোচনা করলাম। অর্থাৎ পিবি
ইকুয়াল টু হচ্ছে a ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + r পাওয়ার অফ n ডিভাইডেড বাই i। এটা হচ্ছে আমাদের বের হবে ইনস্টলমেন্ট। আর পরেরটি হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের হবে ইন্টারেস্ট শিডিউল, যেটা আমরা ইনস্টলমেন্টের পরে লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করেছিলাম, সেই জায়গায় আমাদের কিন্তু ইন্টারেস্ট ছিল, সেই ইন্টারেস্টটা আমাদের এখানে আসবে। আরেকটি হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো এই প্রবলেমে উল্লেখ ছিল যে সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে ডেপ্রিসিয়েশন নির্ণয় করো। তাহলে ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ, আসবে হচ্ছে ডেপ্রিসিয়েশন। তারপর আসলো হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর জন্য আমাদের বের করে নিতে হবে আফটার ট্যাক্স রেট ব্যবহার করে, ট্যাক্স রেট ইন্টু 1 - ডিসকাউন্ট কস্ট অফ ডেট, অর্থাৎ 14% ইন্টারেস্ট ছিল, সেই 14% ইন্টু 1 - ট্যাক্স রেট। ট্যাক্স রেট ছিল হচ্ছে 40%। তাহলে 1 থেকে 40% বাদ দিলে 0.6 হবে। 0.6 কে তুমি যদি 40% কে গুণ করো তাহলে তুমি ডিসকাউন্ট ফ্যাক্টর পাবা। সেটা ব্যবহার করে আমাদের পিবিটা নির্ণয় করতে হবে। দেখো আমরা প্রথমে যেটি করি সেটি হচ্ছে অ্যানুয়াল পেমেন্ট, অর্থাৎ অ্যানুয়াল ইনস্টলমেন্ট করি, যেটি পিবি সূত্র ব্যবহার করে। এই যে দেখো এখানে পিবি ছিল 15,000 টাকা। এর মান তো আমরা এই সূত্রটা ব্যবহার করি নাই, অল্টারনেটিভটাই দেখি। পিবি হচ্ছে 15,000 টাকা, বের করব 1 - 1 ডিভাইডেড বাই 1 + r। আর হচ্ছে 15% ছিল এই প্রশ্নে, সরি 15% ছিল, হ্যাঁ 15%। তাহলে এখানে আমাদের 15% হবে 0.15 পাওয়ার অফ এন। এন হচ্ছে 5 বছর ছিল, এই জন্য এখানে 5 হবে, ডিভাইডেড বাই 0.15। 0.15 দিয়ে ভাগ হবে। এটা ক্যালকুলেশন করলে তুমি এই রেজাল্টটা পাবা। এটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় 15,000 কে, তাহলে আমাদের এনুয়াল ইনস্টলমেন্ট হবে 4,475 টাকা। এরপরে যে লোন রিপেমেন্ট শিডিউল, এটা ব্যবহার করে ওই যে যেটা আমরা ক্যাপিটাল রিকভারি মেথডে দেখেছিলাম, যে ইয়ার থাকবে, বিগিনিং ব্যালেন্স থাকবে, ইনস্টলমেন্ট থাকবে, তারপর হচ্ছে ইন্টারেস্ট থাকবে, প্রিন্সিপাল পেমেন্ট থাকবে, এরপর এন্ডিং ব্যালেন্স থাকবে। কিভাবে করি সেটা হচ্ছে এই 15,000 টাকা বিগিনিং ব্যালেন্স, আর ইনস্টলমেন্ট তো 4,475 টাকা। এটা প্রতি বছরই হবে 4,475 টাকা, আহ প্রথম বছর থেকে শুরু করে পঞ্চম বছর পর্যন্ত। 15,000 টাকার উপর যদি 15% ইন্টারেস্ট করা হয় তাহলে 2,250 টাকা হবে। এটা হচ্ছে ইন্টারেস্ট। ইনস্টলমেন্ট থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই, প্রিন্সিপাল পেমেন্ট হবে 2,225 টাকা। এবার আহ 2,225 টাকা যদি বাদ দেয় বিগিনিং ব্যালেন্স থেকে, তাহলে ইন্ডিপেন্ডেন্স হবে 12,475 টাকা। 12,475 টাকা আহ, ওপর আবার পরবর্তী বছরে গিয়ে এইভাবে হবে। এইভাবে আমাদের আহ দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 2 বছর হবে। পঞ্চম বছরে গিয়ে একটু ডিফারেন্স হবে, অর্থাৎ এটার উপর 15% ইনভেস্ট করে এটা বের করা হয় না। এটা হচ্ছে এই 4,475 থেকে 3,889 টাকা মাইনাস করা হয়। মাইনাস করলে আমাদের যে টাকাটা হবে সেই টাকাটা এখানে আসবে। আর এই টাকাটা যদি আবার এটাতে ইন্টারেস্ট মাইনাস করা হয়, অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে যদি ইন্টারেস্ট বাদ দেওয়া হয়, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট হবে। এরপর হচ্ছে আমাদের এটা জিরো হয়ে যাবে। তারপর হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলস ভ্যালু লাইফ ভাগ করে আমাদের কস্ট অফ অ্যাসেট ছিল 15,000 টাকা, সেলস ভ্যালু এই প্রশ্ন ছিল না, তাহলে জিরো হবে। ডিভাইডেড বাই 5, 15,000-কে 5 দিয়ে ভাগ করলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন পরিমাণ হবে 3,000 টাকা। তারপর হচ্ছে ডিসকাউন্ট রেট আফটার ট্যাক্স রেট, কেডি। কেডি হচ্ছে 15%, তাহলে এখানে 15 হবে। আর 1 মাইনাস হচ্ছে ট্যাক্স রেট। ট্যাক্স রেট হচ্ছে 40%, 0.4। তো 1 - 0.4 হবে 0.6। 15-কে যদি 0.6 দিয়ে গুণ করি তাহলে আমাদের ডিসকাউন্ট রেট হবে 9%। এরপরে আমাদের ক্যালকুলেশন অফ পিবি বের করতে হবে, যেটা আমাদের ইনস্টলমেন্ট। প্রথমে আমরা এই লোন ইন্টারেস্ট যেটা বের করি, অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অ্যানুয়াল পেমেন্ট, এই যে 4,475 টাকা, সেটাই আমাদের এই জায়গায় বসবে। এই যে 4,475 টাকা এই কলামে বসবে। এরপর হচ্ছে এই যে আমাদের ইন্টারেস্ট, লোন রিপেমেন্ট থেকে ইন্টারেস্ট হচ্ছে 2,250 থেকে শুরু করে 586। এইটা যা আছে এটাকে আমরা কপি করে, কপি বলতে কি তোমরা দেখে দেখে এখানে লিখে ফেলবে, এই যে ইন্টারেস্টের টাকাটা এটা লিখে ফেলবে। তারপর হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে 3,000 টাকা, তাহলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন এখানে আমাদের 3,000 টাকা লিখবো।
এই জায়গায় একটা কথা আছে, সেটা হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্সেস, অর্থাৎ এক্সপেন্স এখানে ইন্টারেস্ট আর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এই দুটা যোগ হবে, যোগ করে আমাদের ট্যাক্সেবল এক্সপেন্সেস হবে। ট্যাক্সেবল এক্সপেন্সের উপর 40% ট্যাক্স সেভিংস হবে, অর্থাৎ এই 5,250-এর উপর 40% করলে হবে 2,100 টাকা। এই 2,100 টাকা আবার বাদ যাবে ইনস্টলমেন্ট থেকে। এই জায়গায় আমাদের 2 বলতে 2 নম্বর কলাম বোঝাচ্ছে, আর 6 বলতে 6 নম্বর কলাম বোঝাচ্ছে। 2 নম্বর কলামে হচ্ছে ইনস্টলমেন্ট 4,175 টাকা থেকে যদি আমাদের 2,100 টাকা বাদ দেওয়া হয় তাহলে হবে 2,375 টাকা। এটা হচ্ছে আমাদের এনসিও। এনসিওর সাথে আমাদের এই যে পিবি ফ্যাক্টর রয়েছে, যেটা এই জায়গায় আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে বের করলাম, সেটা হচ্ছে এই যে 15-কে 0.6 দিয়ে গুণ করলে হবে 9%। সেই 9%-এর দিয়ে আমরা এখানে কাজ করব। সেটা কিভাবে বের করতে হয় আমরা আগের ক্লাসগুলোতে বলেছি, তারপর একটু বলে দিই। সেটা হচ্ছে 1 = 1.09। তুমি যদি এভাবে ক্যালকুলেটরে মানটা লিখে ইকুয়াল বাটনে প্রেস করো তাহলে তোমার এই প্রথম বছরে আসবে, তারপর দ্বিতীয়বার প্রেস করলে তৃতীয় বছর আসবে, তৃতীয়বার প্রেস করলে তৃতীয়বার আসবে, চতুর্থবার প্রেস করলে এইভাবে চতুর্থ বছরটা আসবে। তারপরে এই সবগুলো যদি যোগ করো তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবা। আরেকটি হচ্ছে আমাদের কি লিজ পেমেন্ট, এটা আমাদের 5টি বছরের ছিল আর 15,000 টাকা। সেইটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে প্রতি বছর অ্যানুয়াল লিজ পেমেন্ট হবে হচ্ছে 3,000 টাকা। ট্যাক্স সেভিং, এই 3,000 টাকার উপর 40% করলে হবে 1,200 টাকা। 1,200 টাকা যদি বাদ দেওয়া হয় 3,000 টাকা থেকে তাহলে হবে 1,800 টাকা। এই 1,800 টাকার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এর এনুইটি হচ্ছে 3.8897। এবার 1,800-কে যদি আমি 3.8897 দিয়ে গুণ করি তাহলে আমাদের পিবি অফ এনসিও হবে 7,000 টাকা। দুইটা পিবি বের হইলো, একটা হচ্ছে ব্রোয়িং এর ক্ষেত্রে পিবি বের হলো 10,333 টাকা, আর লিজের বের হইলো 7,001 টাকা। এই দুটার মধ্যে যেটি কম সেটি আমরা অ্যাকসেপ্ট করব। এটি হচ্ছে আমাদের এখানে রিকমেন্ডেশন ডিসিশনে দিতে হয়। The lease alternative should be selected because its PV of cash outflow is less than the that borrowing and buying alternative. এটা বাইং এন্ড borrowing alternative থেকে কম বিধায় এটা আমরা সিলেক্ট করেছি। এটাই হচ্ছে ডিসিশন। ওকে, আগের প্রবলেমটা একটু পড়ি, দেখো তাহলে তুমি বুঝতে পারবা। মিথিলা is thinking of acquiring a computer. For that purpose, she is to decided whether the computer is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. The price of the computer is taka 60,000. Its annual maintenance cost 2,500 per year and expected life 5 years. It assumed that the straight line method of depreciation is allowable under income tax rate is 40%. The salvage value of computer is taka 10,000. In case of leasing, the lease rental is taka 20,000 for 5 equal installments, and maintenance expenses to be borne by lessor, which alternative list for Maliha. আগের অল্টারনেটিভটাতে আমাদের মেইনটেনেন্স কস্ট ছিল না, এই প্রবলেমটাতে মেইনটেনেন্স কস্ট আছে। জি স্যার। আর আগের প্রবলেমটাতে সেলভেজ ভ্যালু ছিল না, আর এখানে আমাদের সেলভেজ ভ্যালু রয়েছে। এখানে সেলস ভ্যালু আছে। হ্যাঁ, আর এখানে আগে শুধুমাত্র লিজের কথা বলা ছিল, বা লিজের অর্থাৎ 15,000 টাকা ছিল, সেটা 5 বছরে ভাগ করে আমাদের পার এনুয়াল লিজ ছিল 3,000 টাকা। আমরা 3,000 টাকা নিয়ে কাজ করছি। এখানে আবার আরেকটি কথা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট কে বহন করবে। হ্যাঁ, নরমালি এটা বহন করতে লেজার। লেজর। হ্যাঁ, লেজর মানে কি ইজারা দাতা। তার মানে হচ্ছে 20,000 দাতা। টাকা যদি তোমার ইজারা দিতে হয়, তার মধ্যে এই 2,500 টাকা বাদ যাবে। কেন? কারণ এটা ওই যে ইজারাদাতা বহন করতেছে। সুতরাং তোমাকে, এটা আমি বলছিলাম উদাহরণ দিয়ে, যেমন অনেক সময় বাসা ভাড়া নেওয়া হয়, হ্যাঁ, তখন হুম। কারেন্ট বিল কে দিবে? এটা কি ভাড়াটিয়া দিবে নাকি বাড়িওয়ালা দিবে? অনেক সময় যদি বলা হয় যে 10,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে, আপনার আর কোনো কিছু দিতে হবে না, তাহলে তখন ওই টোটাল যে ভাড়া, তার কিন্তু যদি কারেন্ট বিল 1,000 টাকা আসে তাহলে অ্যাকচুয়ালি তার বাড়ি ভাড়া পড়ে গিয়ে হচ্ছে 9,000 টাকা, আর 1,000 টাকা হচ্ছে ওই যে কারেন্ট বিলের আসতেছে। তো এই জায়গায় আমাদের লিজের পার এনুয়াল দেওয়া লাগতেছে 20,000 টাকা,
কিন্তু 2,500 টাকা হচ্ছে এটার মধ্যে মেইনটেনেন্স কস্ট ইনক্লুডেড। তার মানে হচ্ছে 17,500 টাকা হচ্ছে তার এনুয়াল লিজ পেমেন্ট, আর বাকি 2,500 টাকা হচ্ছে মেইনটেনেন্স কস্ট। তাহলে আগের প্রবলেমটার সাথে এই প্রবলেমটার ডিফারেন্স গুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, একইভাবে আগের প্রবলেম যেভাবে জি করছি স্যার, জি আমরা স্যার। এখানে তাই করব। প্রথমে হচ্ছে কি বের করব, এনুয়াল ইনস্টলমেন্টটা বের করব, ইনস্টলমেন্ট। অ্যানুয়াল ইনস্টলমেন্ট। সেকেন্ড হচ্ছে কি, ইন্টারেস্ট শিডিউলটা তৈরি করব, লোন রিপেমেন্ট শিডিউল যেটা। থার্ড কি করব, থার্ড হচ্ছে হ্যাঁ, আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করব। ক্লিয়ার? আর ফোর্থ হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন কি, না, ফোর্থ ফোর্থ হচ্ছে আমাদের ডিসকাউন্ট অ্যাকচুয়াল ইনস্টলমেন্ট, ফ্যাক্টরটা বের করতে হবে, তাই না? ওই যে ডিসপ্লেড। 12% কি আছে, কস্ট অফ ডেপ্থ আছে, সেটা থেকে বাদ যাবে আফটার ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট? ট্যাক্স হচ্ছে 40%। তাহলে 1 - 0.4, হচ্ছে 0.6। 0.6 কে তুমি কি করবা, 12 দিয়ে গুণ করবা, গুণ করলে হবে 6 × 72, 7.2। কিন্তু আমরা বলছিলাম তুমি 7.20। চাইলে 7.2 নিয়ে কাজ করতে পারবা, আবার চাইলে কি করতে পারবা, ফ্র্যাকশনকে তুমি আবার সেভেন, সেভেন অ্যাভয়েড করতে পারবা, আপনি। রাউন্ড ফিগারে রাখতে পারবা, 7% নিয়ে তুমি কাজ করতে পারবা, তাহলে কাজ করাটা ইজি হয়। ঠিক আছে, তাহলে আগের প্রবলেম জি যেভাবে স্যার। করছি এই প্রবলেমটাও তাই আমরা করেছি, তুমি একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো আমাদের এখানে এনুয়াল ইনস্টলমেন্ট বের করা হয়েছে, এনুয়াল ইনস্টলমেন্ট হচ্ছে 16,644 টাকা। স্যার কিভাবে, দেখা যাইতেছে না তো, কি বলে, দেখা যাচ্ছে না? এক জায়গায় থামে আছে। ওকে, আবার শেয়ার করি। তাহলে আমি যখন পড়লাম তখন কি তোমরা দেখো নাই? না স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটার কথা আমার তো। কাছে তো ম্যাথটা ছিল, এই জন্য আমি ম্যাথের দিকে তাকায় তাকায় দেখতেছিলাম। ও, এখন দেখতে পাচ্ছো? আগে পড়াইছিলেন না? হ্যাঁ, জি স্যার। ওকে, এই যে আসিয়া, এই যে প্রবলেমটা, প্রবলেমটা হচ্ছে এটা। জি স্যার, দেখছি এখন। হ্যাঁ হ্যাঁ, এত এটা হচ্ছে প্রবলেমটা। হ্যাঁ, এখন আমরা সলিউশনে যাচ্ছি। সলিউশনে হচ্ছে প্রথমে কি বের করব, এনুয়াল ইনস্টলমেন্ট। এনুয়াল ইনস্টলমেন্ট বের করার সূত্র হচ্ছে এই যে এটা দেখো, টিভি। এই এটা কোনটা বের করলাম, এখানে কি আরেকটি কত ছিল নাকি? না ও, স্যার, এটাই তো। এটাই ছিল। এখানে 1+r লিখা কেন তাহলে? ও, 1+r লিখছিলাম এর আগে একটা প্রবলেম বোঝানোর জন্য মনে হয়, পরে বোঝানোর জন্য লিখছিলেন ওই স্যার। যে বিগিনিং অফ দ্য ইয়ার বোঝানোর হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, এই যে এটা হচ্ছে আমাদের কি বের করতে হচ্ছে, এনুয়াল ইনস্টলমেন্ট, এটা হচ্ছে সূত্র। আর সূত্র তুমি ক্যালকুলেট করে তারপর হচ্ছে কি করবা, মানটা বের করবা। হুম, তারপর 60,000 কে এটা ভাগ করলে প্রতি বছর 16,640 হবে। তারপর হচ্ছে আমাদের 16,146 লোন রিপেমেন্ট শিডিউল। এই যে এনুয়াল ইনস্টলমেন্ট এবং লোন রিপেমেন্ট শিডিউল, এই দুইটা মিলে আমরা কিন্তু একটা মেথড নিয়ে আলোচনা করেছিলাম। সেটা কি মেথড বলতে পারবে? স্যার, ব্যালন মেথডটা তাই না, ক্যাপিটাল রিকভারি মেথড। বলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, ক্যাপিটাল ঠিক আছে, রিকভারি মেথড। হ্যাঁ হ্যাঁ, এই ক্যাপিটাল রিকভারি মেথডেও আমরা কিন্তু এই যে লোন রিপেমেন্ট শিডিউল আলোচনা করেছি, আবার প্রিভিয়াস প্রবলেমটাতেও আলোচনা করলাম। ঠিক আছে, 60,000 টাকা হচ্ছে বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট হচ্ছে 16,644। এই 60,000 টাকার উপর তুমি যদি 12% করো তাহলে হবে ইন্টারেস্ট 7,200 টাকা। এবার এই 7,200 টাকা ইনস্টলমেন্ট থেকে বাদ দিলে আসবে হচ্ছে 9,444 টাকা প্রিন্সিপাল পেমেন্ট। এই 9,444 টাকা তুমি বাদ দিবা বিগিনিং ব্যালেন্স থেকে, 60,000 থেকে 9,444 বাদ দিলে আমাদের ইন্ডিং ব্যালেন্স আসবে 50,556 টাকা। এটা এন্ডিং, পরের বছরে গিয়ে বিগিনিং। এইভাবে আমরা এই কাজটা করব আর কি। পরের কাজ কি, পরের কাজ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। এখানে আমাদের কস্ট ছিল 60,000 টাকা, আর সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। তাহলে 60,000 মাইনাস 10, 50,000। হ্যাঁ 50,000। 50,000কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে প্রতি বছর আমাদের আসবে হচ্ছে 10,000 টাকা। এখন ওই যে মেইনটেনেন্স কস্ট ছিল প্রশ্নে, এই জন্য আমাদের ইনস্টলমেন্টের সাথে কি হবে, সাথে মেইনটেনেন্স কস্ট মেইনটেনেন্স কস্টটা যোগ যোগ দিতে করে হবে। ফেলবো। যোগ করে আমাদের টোটাল পেমেন্টটা হবে।
অর্থাৎ আমাদের ওই যে ইনস্টলমেন্ট যখন আমরা লিখে ফেলছিলাম তখন কিন্তু এই এই যে এখানে দেখো এই ইনস্টলমেন্ট কিন্তু টোটাল পেমেন্টটা হবে এখানে। হ্যাঁ, ওই যে যেটা আমরা ইয়েতে বের করছিলাম 16,644 টাকা যে বের করলাম, তার সাথে 2,500 টাকা যোগ করে 19,144 টাকা হলো। এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট হবে। দেখো আমি এটা সহজভাবে করাইছি, দেখবা বইয়ে অনেক ঘুরায় পেঁচায় করছে, ঝামেলা একটু আছে, সেই জন্য আমি এটা ইজি ভাবে করার চেষ্টা করছি। 19,144, আর এটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট পেলাম কোথা থেকে? ইন্টারেস্ট শিডিউল থেকে। এই যে ইন্টারেস্ট শিডিউল, দেখো এই যে এই জায়গা থেকে যা যা আছে সেটা আমরা এখানে লিখবো। এই যে ইন্টারেস্টটা লিখলাম। তারপর কি ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন হচ্ছে এই যে দেখো ডেপ্রিসিয়েশন পার ইয়ার ডেপ্রিসিয়েশন 10,000 টাকা। এই জায়গায় আমাদের ডেপ্রিসিয়েশন 10,000 টাকা করে বসবে। তারপর হচ্ছে মেনটেন্যান্স কস্ট। মেনটেন্যান্স কস্ট হচ্ছে 2,500 টাকা, এখানে 2,500 টাকা বসবে। তারপর হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্সেস, অর্থাৎ ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, এই মেনটেন্যান্স, এই তিনটা যদি আমরা যোগ করি, যোগ করলে হবে 19,700 টাকা হবে। সেটার উপর কত পার্সেন্ট? 40%। 40% করলে হবে 7,880 টাকা। এরপর আমরা এই ট্যাক্সেবল এক্সপেন্স থেকে এই ট্যাক্স সেভিংসটা বাদ দিয়ে আসবে হচ্ছে 11,264 টাকা। এই 11,264 টাকা আমাদের বাদ দিতে হবে কার থেকে? ইনস্টলমেন্ট থেকে। ইনস্টলমেন্ট থেকে বাদ দিলে আসবে হচ্ছে আমাদের, ও সরি কি বললাম এটা, ট্যাক্সেবল তো এই যে ট্যাক্সেবল এক্সপেন্স থেকে ট্যাক্স সেভিংস বাদ দিলাম, আসলে হচ্ছে আমাদের কি এনসিওটা। এনসিও। হ্যাঁ, 11,264 টাকা। তারপরে হচ্ছে পিপি ফ্যাক্টর। পিপি ফ্যাক্টর যখন ডিসকাউন্ট ফ্যাক্টর করলাম, তখন এই যে দেখো 7.2% আসছিল, এটাকে আমরা অর 7% 7। 7% অর দিয়ে করে ফেললাম 7%। এটা কিভাবে বের করতে হয় জিনিয়া বলো তো? তো 1 ইকুয়াল হুম, দেন 1 ভাগ 1.07 0.7, এরপর ইকুয়াল ইকুয়াল বাটনে দিতে। প্রেস করবা। করলে ইকুয়াল প্রথম প্রেস করবো। বছরেরটা আসবে, এ- এরপর আবার দ্বিতীয় হুম বছরেরটা আসবে, তারপর তৃতীয় আবার বছরেরটা। ইকুয়াল করলে আবার দ্বিতীয় বছর তৃতীয় বছর। হুম। এইভাবে আমরা 5 বছরটা বের করবো। বের করে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হবে। এখানে খেয়াল করো, আগের প্রবলেমটাতে আমাদের কি ছিল না? সেলভেজ ভ্যালু ছিল না, আর এখন সেলভেজ ভ্যালু আছে। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকার এই যে 5 বছরের পিভি হচ্ছে 0.713, এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে হবে 7,130 টাকা। এবার 50,075 থেকে 7,130 টাকা যদি মাইনাস করি, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু আসবে 42,945 টাকা। ক্লিয়ার? আগের প্রবলেমটা থেকে এই জি স্যার। প্রবলেমটাই ডিফারেন্স কিন্তু এই যে এই জায়গায় খেয়াল রাখো। তারপরে হচ্ছে আমাদের এনুয়াল লিজ পেমেন্ট, এটা আমরা একটু বুঝাইছি যে 20,000 টাকা থেকে 2,500 টাকা বাদ যাবে। কেন? এটা লেজর বহন করতেছে, ইজারা দাতা বহন করতেছে, এই জন্য এনুয়াল লিজ পেমেন্ট হচ্ছে 17,500 টাকা। 17,500 টাকা প্রতি বছরের সমান। আহ এরপর হচ্ছে ট্যাক্স সেভিং, অর্থাৎ 17,500-র উপর তুমি যদি কত পার্সেন্ট? 40%, তাই না? এখানে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 40% ট্যাক্স সেভিং, 40%, তাই না? 40% দিয়ে দিলাম, তাহলে আমাদের ইয়েটা একটু ইয়ে, বুঝতে সুবিধা হবে। কারণ হচ্ছে প্রশ্নে আমাদের 40% উল্লেখ ছিল। স্যার এই পিভিটা আমরা একসাথে করতে পারি না, যেমন 1 থেকে 5 বছর একসাথে অল্টারনেটিভে? অবশ্যই, কেন পারবো না? এটা আমি দেখাইছি। 7,000 টাকা, 7,000 থেকে 40% 7,000 হবে। এবার 17,500 থেকে তুমি যদি 7,000 বাদ দাও, 10,500 টাকা হবে। সেটার 7% পিবি ফ্যাক্টর করলে, এই যে আগের যে ফ্যাক্টর ছিল সেটা দিয়েই গুণ করতে হবে, মানে 0.935। তারপরে এটা, আর এগুলো সবগুলো যদি তুমি যোগ করো, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি 4.10, স্যার। তাই না? 4.10। এবার তুমি যদি ওই যে 10,000, 17,500 মাইনাস 7,000, 10,500, 10,500-কে তুমি যদি 4.10 দিয়ে গুণ করো, তাহলে পিবি আসবে 43,052 টাকা। এটা তুমি চাইলে এই যে শর্টকাটেও করতে পারো, আবার চাইলে এই যে এইভাবেও তুমি করতে পারো, একই জিনিস।
দেখাইছিলাম, দুইটাই একই। জি স্যার, তাহলে লিজে আসলো কত? 43,052 টাকা। আর 52 টাকা। ব্রোয়িং আসলো কত? 42,945 টাকা। 42,000, হ্যাঁ 945। তাহলে এই দুটার মধ্যে ছোট কোনটা? ছোট ছোট হচ্ছে বাইং এন্ড ব্রোয়িং অল্টারনেটিভ। কেন? কারণ এটা 42,700। 100, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 107 হ্যাঁ টাকা কম আছে, এই জন্য এটা অ্যাকসেপ্ট করা যেতে পারে। বুঝতে পারছি। নর্মালি আমাদের এই প্রবলেম গুলোই থাকে। আরেকটা থাকতে জি পারে ওই যে স্যার। পেইড ইন অ্যাডভান্স অথবা বিগিনিং অফ দ্য ইয়ার, তাই না? জি স্যার, এই ওটা যে বিগিনিং অফ দ্য ইয়ার থাকে। হুম হুম হ্যাঁ, আহ, এটা থাকলে আমরা ওই যে ইনস্টলমেন্ট বের করতে গেলে সাইডে 1 - দিয়ে করবো না, 1 - না 1+, এই যে এই জায়গায় 1+, সরি। 1+R। এখানে তো এই ব্রোয়িং এ পেইড ইন অ্যাডভান্স ছিল না, ছিল হচ্ছে ওই যে লিজের ক্ষেত্রে। নিচে। মানে লিজের ক্ষেত্রে ছিল। বাইং এন্ড ব্রোয়িং এ কিন্তু জি স্যার, নিচে। পেইড ইন অ্যাডভান্স ছিল না। যদি থাকতো তাহলে এই এটা জি স্যার। ইনস্টলমেন্ট করতে চাইলে এটার সাথে আমাদের 1+R যুক্ত হয়ে তারপর আমাদের ইনস্টলমেন্টটা বের হইতো। আর যদি মেইনটেনেন্স কস্ট থাকে তাহলে কিন্তু ওই যে ইনস্টলমেন্টের সাথে আমরা যোগ করে দিই, তাই না? জি স্যার। এই যে দেখো, এই ইনস্টলমেন্টের সাথে মেইনটেনেন্স কস্ট যুক্ত হয়ে যাবে, টোটাল পেমেন্টটা হবে। এই জায়গায় আমাদের যখন আমাদের ইনস্টলমেন্ট আসবে, এই জায়গায় মেইনটেনেন্স কস্ট যুক্ত হয়ে আসবে। তারপর দেখো এটা ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে মেইনটেনেন্স কস্ট। এটা আগের মতোই সবকিছুই, শুধুমাত্র ওই যে একটু নতুন হুম। করে যুক্ত হইলো পেইড ইন অ্যাডভান্স। এখানে আমাদের ইনস্টলমেন্টের সাথে কিন্তু পেইড ইন অ্যাডভান্স ছিল না, ছিল হচ্ছে লিজের সাথে। তাহলে লিজের ক্ষেত্রে আমাদের একটু আহ, কাজ করতে হবে। আর আমাদের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে প্রতি বছর 2 লাখ টাকা হচ্ছে লিজ দিতে হয়, আর মেইনটেনেন্স কস্ট হচ্ছে 25,000 টাকা। তাহলে নিট লিজ পেমেন্ট হচ্ছে 1,75,000 টাকা। 1,75,000 টাকার বিগিনিং বলার কারণে জিরো দিয়ে শুরু হবে, খেয়াল করো, জিরো জিরো অ্যানুয়াল লিজ পেমেন্ট। ট্যাক্স জি সেভিংস, স্যার। এটার প্রথম বছরের ট্যাক্স সেভিংস হবে না, 1,75,000 হবে। আর এটা পিপি ফ্যাক্টর হবে হচ্ছে 1, 1,75,000 টাকা দিয়ে গুণ করতে হইলো। তারপর হুম। হচ্ছে আহ দ্বিতীয়, মানে জিরো, তারপর হচ্ছে ওয়ান। ওয়ান কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে বিগিনিং অফ দ্য ইয়ার হওয়ার কারণে জিরো থেকে শুরু হইলো, তাই না? তারপর জি হচ্ছে স্যার। ওয়ান, জি স্যার। তারপর হচ্ছে 2, 3, 4, 4 এসে কিন্তু আমাদের পাস হয়ে যাবে। এটাই আমি আরো বুঝাইছিলাম। কি দিয়ে একটা এক্সাম্পল বলছিলাম, জিনিয়া বলো তো কি এক্সাম্পলটা দিছিলাম? মনে নাই না? সেটা হচ্ছে লিফটে ওঠার ক্ষেত্রে দেখবা লিফটে লেখা থাকে 0, ও 1, হ্যাঁ, 2। ওয়েট হ্যাঁ, স্যার। তুমি যদি 5 তলায় উঠতে চাও তাহলে কততে প্রেস করতে হবে? স্যার 4। 4-এ, গুড। 4, 4। এই যে দেখো আমরা 5 বছর এটা বের করছি, এই যে দেখো 4-এ এসে কিন্তু 5 বছর এটা হয়ে গেল। ঠিক আছে। তাহলে জি স্যার। আমাদের এনুয়াল লিজ পেমেন্ট, ট্যাক্স সেভিংস বাদ দিলে নিট 1,75,000 থেকে যদি 61,250 টাকা বাদ দেই, তাহলে নিট লিজ পেমেন্ট হবে 1,13,750। এটা হচ্ছে ওয়ান। পরেরটা এই যে 8% দিয়ে বের করছি কিভাবে? 1 = ডিভাইডেড বাই 1 1.08, ইকুয়াল 1। হুম। 1.08, তারপর এই তো। ইকুয়াল দিলে এরপর এটা বের প্রথমবার আসবে। প্রেস করলে জি প্রথম স্যার। বছরটা আসবে, দ্বিতীয়বার প্রেস করলে দ্বিতীয় বছরটা আসবে। তারপরে দ্বিতীয় বছর। হ্যাঁ হ্যাঁ, এভাবে আমরা চতুর্থ বছরটা বের করব। আর এখানে আমাদের এই যে লাস্ট বছরে গিয়ে 61,000 ট্যাক্স সেভিংস, এটার আবার কি করতে হবে? মাইনাস করতে হবে। এই জায়গায় একটু ভুল হয়, যে এটা মনে থাকে না। হুম, সেটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিয়ে আমাদের লিজ আসছে 5,10,029 টাকা। আর এই জায়গায় আসছিল আমাদের 4,53,852। এই দুটার মধ্যে আমরা কোনটা নিব? আসিয়া বলো। স্যার যেটা কম, স্যার যেটা কম ওইটা না। যেটা কম সেটা গুড, এই তো বুঝতে পারছো। ঠিক আছে। তাহলে এই জি অধ্যায়ে স্যার। আমাদের এই প্রবলেম গুলি থাকে, ঘুরে ফিরে দেখবা
ইউনিভার্সিটি কোশ্চেন গুলো তুমি যদি ফলো করো, এই প্রবলেম গুলো দিয়েই থাকে, আর এই প্রবলেম গুলোতে খুব বেশি চেঞ্জ আসে না। হ্যাঁ, যা পড়ানো হয়েছে দেখবা তুমি এইগুলাই ঘুরে ফিরে পাবা।